স্বাগতম দ্য ইনভেস্টমেনিয়া একটা এক্সক্লুসিভ ভিডিওতে। আজকের ভিডিওতে এমন সব খবর বিশ্লেষণ রয়েছে যা আপনি জানলে আপনি ভালো লাগবে, আর না জানলে পিছিয়ে পড়বেন। বিশ্ববাজারে কিছু আলোড়ন দেখা গেছে মার্কিন যুক্তরাষ্ট্র এবং আমদানির ওপর শুল্ক নীতি, এনভিডিআই 4 ট্রিলিয়ন মার্কেট ক্যাপে ভারতের অর্থনীতির ওপরে কিভাবে প্রভাব ফেলেছে, স্টারলিংক ভারতে আগমন হচ্ছে, মিউচুয়াল ফান্ড থেকে টিসিএস Q1 আর্নিং, সবকিছুর ভিত্তি করে আজকের বিশ্লেষণটা। এক কাপ চা নিয়ে বসুন, ভিডিওটা দেখতে মিস করবেন না। তাহলে শুরু করা যাক। সম্প্রতি সময় দেখা গেছে মার্কিন যুক্তরাষ্ট্রের স্টক মার্কেটে রয়েছে প্রবণ চাঞ্চল্যকর। ডাও জোন্স, ন্যাসড্যাক, S&P 500 সবকটাই সামান্য ওঠানামা করছে। তবে ইনভেস্টারদের নজর এখন একটাই জিনিসের উপরে, ডোনাল্ড ট্রাম্পের নতুন যে ফেডের টুইট করেছে। তিনি সরাসরি দাবি জানিয়েছেন ফেডারেল রিজার্ভ সুদের হার যাতে কমাতে হয়, অর্থাৎ মার্কিন অর্থনীতি গতি মন্থর হতে পারে। এর প্রভাবে পড়তে চলেছে ভারতের উদয়মান সানরাইজ মার্কেট। আমাদের সত্যিকারের ইন্ডিয়ান মার্কেটটা একটা ভালো জায়গায় এখন আছে। এইসবে ডোনাল্ড ট্রাম্পের জন্যই আমাদের ভারতের মার্কেটটা কিছুটা হলেও ওঠানামা করতে পারে, কিন্তু সেরকম কিছু চিন্তার বিষয় নেই। এবার দেখা যাক মার্কিন বাণিজ্য বিভাগে এবার চোখ দিয়েছে কপার এবং ফার্মাসিউটিক্যাল পণ্যের ওপরে। এর ওপরে আবার ডোনাল্ড ট্রাম্প বলছে যে ট্যাক্স বাড়াবে। ভারতের যেসব অ্যাক্টিভ ফার্ম ইনগ্রেডিয়েন্টস যারা আছে, এপিআই যেটা কপার রপ্তানি হয়, সেগুলোর ওপরে বাড়তি ট্যাক্স বসাতে চলেছে, প্রায় 20 থেকে 50% পর্যন্ত। তবে ভারতবর্ষ সরকারের বক্তব্য যে এটা কিন্তু একটা বড় ধাক্কা না। আমেরিকা ভারত এখন আগের সিচুয়েশনের মতো নেই। বিশেষজ্ঞরা বলছে ভারতের বিকল্প মার্কেট খুঁজে নিয়েছে ইতিমধ্যেই, বিশেষ করে আফ্রিকা এবং ল্যাটিন আমেরিকা। এনভিডিয়া থেকে একটা খবর আসছে, বিশ্বের টেক ইন্ডাস্ট্রিতে আবার নতুন করে ইতিহাস তৈরি করেছে এনভিডিয়া। এই প্রথম কোনো চিপ ম্যানুফ্যাকচারার কোম্পানি যে পৌঁছে গেল 4 ট্রিলিয়ন মার্কেট ক্যাপে। এআই মেটাভার্সের চাহিদা এত যে মার্কেটে, যে এই কোম্পানিগুলো শেয়ার এক বছরে প্রায় 20% পর্যন্ত বেড়েছে। ভারতের আইটি ইন্ডাস্ট্রিগুলোর জন্যও বিশেষ এটা একটা বড় সিগন্যাল। ভবিষ্যতে চিপ এবং এআই ডেভেলপের দুনিয়াতে প্রতিযোগিতায় আরো তীব্র হতে চলেছে, কারণ কি আমরা সব জিনিসই এখন জানি যে এআই আর মেটা নিয়েই ম্যাক্সিমাম কাজগুলো হচ্ছে। বিশেষজ্ঞদের বিশ্লেষণ বলেছে যে ইউএস এর যে ট্যারিফটা নিয়ে, যে 50% মার্কিন ট্যাক্স ভারতের অর্থনীতিকে একবার দুর্বল করতে পারবে না, কারণ ভারত এখন চীনের বিকল্প হিসেবে মার্কেটে প্রবেশ করে নিয়েছে, গ্লোবাল মার্কেটে। তবে ভারত এবং যুক্তরাষ্ট্রের যে বাণিজ্য, তা নিয়ে একটা ধোঁয়াশা চলছে। ফেড ফ্রি ট্রেড এগ্রিমেন্ট নিয়ে উভয় দেশের মধ্যে একটা মত বিরোধ রয়েছে, এখনো সেটা কাটেনি। স্টারলিংক এখন স্টারলিংকেরও একটা অনেকদিন ধরে এরা চেষ্টা করছিল ইন্ডিয়ান মার্কেটে ঢোকার জন্য ব্যবসার কাজে। এখন আর কোনো মাথা ব্যথা নেই। ইলন মাস্ক এখন পেয়ে গেছে ভারতের টেলিকম মন্ত্রণালয়ের একটা চূড়ান্ত ছাড়পত্র। এই অনুমোদনের মাধ্যমে ভারতের প্রত্যন্ত গ্রামেও এখন স্যাটেলাইটের মাধ্যমে পরিষেবা পেতে চলেছে। ভারতের যারা বাসী আছে তারা ইন্টারনেটের পরিষেবাটা পেতে চলেছে। 2025 সালের মধ্যে মোটামুটি এরা টার্গেট নিয়েছে, 25 সাল শেষ হতে হতে, যে ভারতের যেসব গ্রামগঞ্জ অত্যন্ত প্রত্যন্ত জায়গা আছে সেখানে এই ডিজিটাল পরিষেবার মাধ্যমে ইন্টারনেট ফ্যাসিলিটি দেবে, যেটা স্যাটেলাইট ইন্টারনেট। এতে করে দেশের ডিজিটাল ইকোনমি আরো দ্রুত বাড়বে। এখন চলে আসে যাক মিউচুয়াল ফান্ড। ইকুইটি মিউচুয়াল ফান্ডে কিন্তু ইনফ্লো বেড়েছে। জুন মাসে ইকুইটি মিউচুয়াল ফান্ড এর ফ্লো মোটামুটি 35,000 কোটি টাকার ওপরে।
ছোট থেকে বড় শহরে সব জায়গাতে এখন এসআইপি লামসামের ইনভেস্টমেন্ট এর মানে মানুষ একটা মনোযোগ দিয়েছে যে ইনভেস্টমেন্ট করব। আর ভারতীয় ইনভেস্টাররা যারা আছে, ছোট রিটেল ইনভেস্টাররা যারা আছে, তারা একটা মানে ইকুইটি মিউচুয়াল ফান্ডের উপরে একটা আস্থা রেখেছে। ভালো, এটা ভারতের অর্থনীতি আরো বাড়তে সাহায্য করবে। এনবিএফসি ব্যাংক নিয়ে একটা খবর আছে, মানে এনবিএফসি মনে হচ্ছে নন ব্যাংকিং ফিনান্সিয়াল সার্ভিসেস, মানে নন ব্যাংকিং ফিনান্সিয়াল সার্ভিসের যেসব কোম্পানিগুলো আছে, এরা এডুকেশন লোনের আগের মতো আর মানে এদের বিজনেস গ্রোথ করছে না, কারণ বিদেশে পড়তে যাওয়ার খরচ বেড়ে গেছে, মার্কিন ভিসা পাওয়া কঠিন হয়ে যাচ্ছে এখন, সুদের হার ঊর্ধ্বমুখী মানে জানি আমরা, ফলে শিক্ষার্থীরা এখন মোটামুটি স্কলারশিপ বা ব্যাংকের সাবসিডি লোনের দিকে ঝুঁকছে। টিসিএস এর কিন্তু Q1 এর রেজাল্ট খুব তাড়াতাড়ি বেরোবে। দেশের সব থেকে বড় আইটি কোম্পানি টিসিএস শীঘ্রই তার কোয়ার্টারলি রেজাল্ট যেটা আছে সেটা প্রকাশ করতে চলেছে। প্রত্যাশা করা যাচ্ছে মোটামুটি রেভিনিউ 7% বেশি বাড়বে, নেট প্রফিট 11,500 কোটি টাকার কাছাকাছি হতে পারে। এআই এবং ক্লাউড প্রজেক্টের দিকে কিন্তু এদের ইনভেস্টমেন্টটা বেড়েছে। কোম্পানি এখন মার্জিন আপাতত সামান্যই বলা চলে, তবে বিশেষজ্ঞরা বলছে যে ইন ফিউচারে কিন্তু এর গ্রোথ বাড়তে পারে। রিলায়েন্স জিও প্ল্যাটফর্ম এর একটা আইপিও আসার জন্য আমরা সবাই অপেক্ষা করছিলাম, কিন্তু জিও প্ল্যাটফর্ম এখন আইপিওটা মোটামুটি 6 মাস পিছিয়ে দিয়েছে। এটা যেটা বাজারে কথা ছিল 2025-এর প্রথমের দিকে আসবে, সেটা এখন 6 মাস পিছিয়ে দিয়েছে, কারণ এখন তারা বেশি সাবস্ক্রিপশন গ্রাহক এবং B2B ডিল যেটা আছে তারা সেটা করতে চাইছে। এই আইপিও নিয়ে দেশ বিদেশের মধ্যে একটা বিশেষ আগ্রহ দেখা গেছে যে আইপিও আসলে সবাই কেনাকাটি করবে, কারণ যে একটা ভরসা আছে রিলায়েন্সের প্রতি। টাটা প্রজেক্টস মানে টাটা আই 60,000 crore অর্ডার ডিল করেছে। টাটা প্রজেক্টস এর লক্ষ্য নিয়েছে যে 60,000 কোটি টাকার আর অর্ডার বুক তারা খুব তাড়াতাড়ি করতে চলেছে। তারা রেলওয়ে, মেট্রো, গ্যাস পাইপলাইন, ডাটা সেন্টার বিভিন্ন সেক্টরে আগ্রহ করেছে। তাদের নতুন টার্গেট বিদেশে ইপিসি কাজের দিকে ঝুঁকতে চলেছে, কিন্তু এটা একটা খুব ভালো জিনিস টাটার। মানে আমরা অনেকদিন ধরেই শুনছিলাম এশিয়ান পেন্ট, এশিয়ান পেন্টের একটা খবর, এশিয়ান পেন্ট সম্পূর্ণ বিক্রি করে দিয়েছে তাদের অংশীদারিত্ব একজো নোবেল ইন্ডিয়াতে। এর মাধ্যমে এখন কোম্পানি তার বেশিরভাগ মূল বিজনেস যেটা ওদের কোর বিজনেস ছিল, সেই কোর বিজনেসটা এখন মোটামুটি ছেড়ে ডেকোরেটিভ পেন্টস এবং ইন্ডাস্ট্রিয়াল পেন্টসের দিকে তারা ঝুঁকে যাচ্ছে। আর ডাবর ইন্ডিয়া তাদের এখন আগামী 5 বছরে 10% বা তার বেশি লক্ষ্যমাত্রা নিয়ে তারা চলছে। তারা এখন ডাবরের আমরা পারফরমেন্স গত কয়েক বছর ধরে খুব ভালো একটা দেখছি না। তাতে আমরা এখন যে ডাবরের তরফ থেকে যেটা খবর এসছে, সেটা আয়ুর্বেদিক এবং ন্যাচারাল হেলথ প্রোডাক্টের চাহিদা কিন্তু দেশ বিদেশে বাড়ছে দেখছি, এবং ডাবরও সেই দিকে ফোকাস করছে। তারা এখন ই কমার্স মার্কেটের দিকে এখন খুব ঝুঁকছে তাদের প্রোডাক্টগুলো বিক্রি করার জন্য। এরপরে আমরা বুঝবো ফেট, FTA, ফ্রি ট্রেড এগ্রিমেন্ট। ফ্রি ট্রেড এগ্রিমেন্টটা কি, এর সুবিধা কি, কি ক্ষতি হতে পারে, ভারত কেন মার্কিন যুক্তরাষ্ট্রের পূর্ণাঙ্গ চুক্তিতে পৌঁছাতে পারছে না? ফেট মানে হলো দুটো বা কয়েকটা দেশের সম্মিলিত একটা চুক্তি, যেখানে যে আমরা প্রোডাক্টগুলো কিনবো সেই প্রোডাক্টের ওপরে ট্যাক্সটা কম হতে পারে বা ফ্রি হতে পারে। ভারত এখন চায় তার যে এগ্রিকালচার প্রোডাক্টগুলো আছে সেগুলো বিভিন্ন দেশের রপ্তানি করতে, আর আমেরিকা চায় ই কমার্স মানে ডেটা, পেন্টস, এই ধরনের যেগুলো আছে
সেইগুলো উম, তারা আমাদের ইন্ডিয়াতে নিয়ে এসে বিজনেস করবে। কিন্তু এখনো এই জিনিসটা নিয়ে দ্বন্দ্ব রয়েছে, এই জন্য এই চুক্তিটা পিছিয়ে যাচ্ছে। আজকে ভারত সপ্তম বৃহত্তম অর্থনৈতিকমূলক দেশ, চতুর্থ বৃহত্তম ইকুইটি মার্কেট হয়ে চলেছে। বিশেষ করে এআই, চিপস, ফার্মা, টেলিকম এবং গ্রিন এনার্জিতে আগামী 5 বছরে ভারত আশা রাখা যায় আরো ভালো এগিয়ে যাবে। এখন ভারতের সামনে মানে দুটোই আছে, সুযোগও আছে, চ্যালেঞ্জও আছে। এখন দেখা যাক যে ভারত কত দূর অব্দি এগোতে পারে। মানে এই চ্যালেঞ্জগুলো সামনে যে আসছে, সেখানে আহ, যুদ্ধও আছে, ইসরায়েল ইরানের যুদ্ধ চলছে, ইউক্রেন। আর মাঝখান থেকেও আমরা দেখেছি যে ভারতবর্ষ আম, নিজেকে বাঁচিয়ে নিয়ে নিজের দেশের অর্থনীতিকে বুস্ট করার জন্য অনেক ধরনের জিনিস করছে। তো সেটা খুব ভালো। বন্ধুরা, আজকের ভিডিওতে যদি আপনার ভালো লেগে থাকে তাহলে একটা লাইক করে সাবস্ক্রাইব করবেন, কমেন্টে জানাতে ভুলবেন না কোন খবরটা আপনার কাছে সবথেকে আজকে ভালো। আর আগামী এমন তথ্যবহুল এবং নিউজ শুনতে আপনারা দ্য ইনভেস্টমেন্ট চ্যানেলকে সাবস্ক্রাইব করতে ভুলবেন না। ধন্যবাদ।